লাস্ট এপিসোডে আমরা দেখি লকিকে কিডন্যাপ করা হয় আর লরি আর জেমিকে ৪৫ মিনিট সময় দেওয়া হয় লকিকে খুঁজে বের করার জন্য। সেখানে একটি পাজল দেওয়া হয়, বলা হয় পাজলটা সলভ করতে পারলেই লকির অ্যাড্রেস খুঁজে পাওয়া যাবে। একের পর এক অদ্ভুত সংখ্যা ১৪, ২৪, ২১, ১৪, ৩১, ৪৫ এরকম আর কি। সে ইঙ্গিত দেয় এই সংখ্যাগুলোর ভিতরেই লকির অবস্থানের সূত্র লুকিয়ে আছে। জেমি তো এসবের মধ্যেও লরিকে বলে, কেন লকিকেই কিডন্যাপ করলো, তোমাকে করা উচিত ছিল। এমনি কি সে গর্ব করে বলে আজ দুপুরে লকির সঙ্গে তার লাঞ্চ করার কথা ছিল, কারণ সে দাবাতে লকিকে হারিয়েছিল। লরি রাগ করে বলে আমাদের হাতে মাত্র ৪৫ মিনিট সময় আছে, এখন লকিকে খুঁজে বের করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লরি সেখানে থাকা নাম্বারগুলো মিলানোর চেষ্টা করছিল, কিন্তু জেমি বলে এত সময় নষ্ট না করে সরাসরি ক্যাম্পাস পুলিশের কাছে যাওয়া উচিত। এই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে দুজনেই কাগজটা টানাটানি করতে গিয়ে সেটার উপর পানি ফেলে দেয়, যার কারণে কাগজটা ছিঁড়ে যায় আর সেখানে থাকা কোডের অর্ধেক সংখ্যা মুছে যায়। লরি তো মন খারাপ করে ফেলে, কিন্তু জেমি একটা রহস্যময় স্মাইল নিয়ে বলে চিন্তা করো না, আমি সব সংখ্যাই মুখস্থ করে ফেলেছি। লরি একটু আশা পায়, কিন্তু জেমি আবারও তাকে ধাক্কা দিয়ে বলে আমি তোমাকে বলবো না। তারপর লরি জেমির কাছে অনেক রিকোয়েস্ট করা শুরু করে। সে বলে প্লিজ জেমি, সংখ্যাগুলো লিখে দাও, আমাদের হাতে বেশি সময় নেই। কিন্তু জেমি কোনোভাবেই রাজি হয় না। জেমি তাকে বোঝানোর চেষ্টা করে যে এমন জটিল কোড ভাঙা তাদের কাজ না। সে বলে আমরা যদি নিজেরাই কোড ভাঙতে বসি তাহলে আরও সময় নষ্ট হবে, তবে এর চেয়ে ভালো পুলিশকে এই বিষয়ে জানানো। কিন্তু লরি বলে পুলিশ ক্যাম্পাস হয়তো এই ঘটনাকে প্রাঙ্ক হিসাবে উড়িয়ে দিবে। এরপর সে জেমিকে সতর্ক করে বলে এটা কোনো সাধারণ কেস না, এর পিছনে নিশ্চিত কোনো শক্তিশালী কেউ আছে। জেমি নাম জানতে চাইলে লরি মরিয়ার্টির নাম প্রকাশ করে না। সে শুধু বলে কিউডি ক্লাবের নিজস্ব নিয়ম আছে আর এই ধরনের কেসে সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। এসব শুনে তো জেমির মেজাজ আরও খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে লরি এখনও হয়তোবা তাকে নতুন মেম্বার হিসাবেই ট্রিট করছে। লরি বুঝায় যে এখন কাউকে দোষ দেওয়ার সময় না, এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত লকিকে বাঁচানো। শেষ পর্যন্ত দুইজন একটা সিদ্ধান্ত নেয়, তারা চিফ এস্টাডার কাছে যাবে, তিনি হয়তো তাদের এই কেসে সাহায্য করতে পারবেন। দুইজন দ্রুত ক্যাম্পাস পুলিশ স্টেশনে পৌঁছে একসঙ্গে বলতে শুরু করে স্যার, আমাদের একজন বন্ধু নিখোঁজ হয়ে গিয়েছে। আমরা দেখি তখন সেখানে চিফ ছিলেন না। আরেকজন জানায় যে চিফ একটা মিটিংয়ে আছেন, তাই এখন আসতে পারবেন না। লরি মরিয়া হয়ে অফিসারকে অনুরোধ করে প্লিজ তাকে একটা ফোন করুন, এটা ইমার্জেন্সি। এরপর তারা জানায় নিখোঁজ ছাত্রের নাম লকি মেন্ডেজ। অফিসার বলেন ২৪ ঘন্টা ওয়েট করো, কারণ এ ধরনের ঘটনা অনেক সময় প্রাঙ্কও হয়। লরি আর নিজেকে সামলে রাখতে পারে না। সে যুক্তি দেয় বিশ্ববিদ্যালয়ে একের পর এক অপরাধ ঘটছে, তাদের হাতে মাত্র ৪০ মিনিট সময় আছে। ২৪ ঘন্টা অপেক্ষা করতে গেলে লকির জীবনও শেষ হয়ে যেতে পারে, কিন্তু পুলিশ তার নিয়মের কথা মনে করিয়ে দেয়। তখনই আমরা দেখি হঠাৎ জেমি কান্না করা শুরু করে আর বলে আমি যদি আজ লকিকে খুঁজে না পাই তাহলে হয়তো আর কোনোদিন তাকে বলতে পারবো না যে আমিও তাকে ভালোবাসি। এসব শুনে অফিসারের মন নরম হয়ে যায়। অবশেষে তিনি সার্চ টিম পাঠানোর সিদ্ধান্ত নেন, তবে তিনি জানান টিম বের হতে অন্তত ১০ মিনিট সময় লাগবে। তারপর লরি আবার ক্যালকুলেশন করা শুরু করে। সে হিসাব করে দেখে ৪৫ মিনিটের মধ্যে ১৫ মিনিট চলে গেছে। তার ভয় পুলিশ যখন পৌঁছাবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। জেমি তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে পুলিশ জানে তারা কি করছে। কিন্তু লরি এবার আর অপেক্ষা করতে চায় না। সে বলে পুলিশ তাদের কাজ করবে, কিন্তু আমাদেরও বসে থাকলে চলবে না, প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। হঠাৎ লরির মাথায় একজনের কথা আসে। সে ভাবে যে এই ধাঁধা একজন সলভ করতে পারবে। সঙ্গে সঙ্গে সে জেমিকে জিজ্ঞাসা করে তোমার কি স্টেইন আলবার্টসের সঙ্গে পরিচয় আছে? তারপর তারা দুজন রেপার্টারি ক্লাবে যায়, যেখানে স্টেইন ছিল। লরি তাকে রিকোয়েস্ট করে বলে
এই কোডটা তাদেরকে সলভ করে দেওয়ার জন্য। স্টেইন এক মুহূর্ত দেরি না করে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে বলে, যারা আমার জীবন বাঁচিয়েছে তাদের জন্য তো আমি এতটুকু করতেই পারি। আর বলে, তোমরা আমার কাছে এসেছ, এ থেকে অ্যাটলিস্ট বোঝা যায় যে আমি সন্দেহভাজনের একজন না। কোডটা একটু খেয়াল করে দেখার পর স্টেইন তাদের জিজ্ঞাসা করে, তোমরা কি পলিভিয়াস স্কয়ার সম্পর্কে জানো? দুজনেই মাথা নেড়ে না বলে। তারপর স্টেইন এক্সপ্লেন করে, পলিভিয়াস স্কয়ার হলো প্রাচীন গ্রিক ঐতিহাসিক পলিভিয়াস তৈরি করা একটা বিশেষ ক্রিপ্টোগ্রাফি পদ্ধতি, যেখানে সংখ্যা ব্যবহার করে গোপন বার্তা লুকিয়ে রাখা হয়। তারপর সে বুঝিয়ে দেয়, যেখানে 5x5 ঘরের একটা বক্সের ভিতরে ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো সাজানো থাকে। যেহেতু 26টা অক্ষরকে 25টি ঘরে রাখতে হয়, তাই আই এবং জে কে একই ঘরে রাখা হয়। এরপর প্রতিটি অক্ষরকে তার সারি এবং কলামের নম্বর দিয়ে প্রকাশ করা হয়, যেমন 14 মানে ডি আর 24 মানে আই অথবা জে। ঠিক দাবার বোর্ডে যেভাবে নির্দিষ্ট ঘর খুঁজে বের করা হয়, এটাও অনেকটা এরকম। সবকিছু বুঝিয়ে দিয়ে স্টেইন বলে, এখন তোমরা বাকি রহস্যটা বের করতে পারবে। এরপর সে ক্লাসের জন্য চলে যায়। তারপর লরি আর জেমি বসেছিল। তারা দেখে মাত্র 20 মিনিট সময় বাকি আছে। তারা একের পর এক সংখ্যা ডিকোড করতে শুরু করে, কিন্তু অক্ষরগুলো মিলিয়ে যে শব্দ হয় তার কোনো অর্থ দাঁড়ায় না। জেমি হতাশ হয়ে বলে, আমরা হয়তোবা ভুল ওয়ে ব্যবহার করছি। স্টেইনের কাছে গিয়ে শুধু সময় নষ্ট করেছি। কিন্তু লরি সহজে হাল ছাড়ে না। সে চুপচাপ পুরো বিষয়টা আবার মাথার মধ্যে সাজানোর চেষ্টা করে। এরপর লরি জেমিকে বলে, ওই নোটে থাকা কথাগুলো বলার জন্য, মানে কি কি লেখা ছিল। জেমি বলা শুরু করে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস, গেট আউট অফ দ্যাট স্কোয়ার, দেন টেক ওয়ান স্টেপ ব্যাক অ্যান্ড সি দ্য আনসার। লরির মাথায় একটা শব্দ অনেক বেশি হিট করে, ওয়ান স্টেপ ব্যাক, অর্থাৎ প্রতিটা ডিকোড করা অক্ষর থেকে এক ধাপ পিছিয়ে যেতে হবে। লরি সঙ্গে সঙ্গে এই নিয়মটা অ্যাপ্লাই করে। তারপর যে অর্থ বের হয় সেটা হলো চেক দ্য জিম, অর্থাৎ লকিকে খুঁজে পেতে হলে জিমে যেতে হবে। জেমি তো বিশ্বাস করতে পারছিল না যে লরি এটা সমাধান করেছে। লরির কাছে কোনো সময় ছিল না, তাই দুইজন একসঙ্গে জিমের দিকে রওনা দেয়। তাদের হাতে মাত্র 5 মিনিট সময় বাকি ছিল। তারা একটা বিল্ডিংয়ে ঢুকে। জেমি বলে, চলো সবগুলো রুম খুঁজে দেখি, কিন্তু লরি তাকে থামিয়ে দিয়ে বলে, এভাবে প্রতিটা রুম খুঁজতে গেলে সময় অনেক বেশি খরচ হবে। আমাদেরকে আন্দাজ করতে হবে লকি কোথায় থাকতে পারে। লরি জেমিকে বলে, তোমার ফটোগ্রাফিক মেমোরির পাওয়ারটা ইউজ করো আর অনুমান করার চেষ্টা করো বিল্ডিংয়ের কোন রুমে সে থাকতে পারে। জেমি একে একে বলতে শুরু করে, লকার রুম, বাস্কেটবল কোর্ট, ইকুইপমেন্ট রুম, বাথরুম, লাউঞ্জ। হঠাৎ লরি তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, স্টোরেজ রুম কোথায়? জেমি সঙ্গে সঙ্গে বলে, একদম শেষ মাথায়। এই উত্তর শুনে লরি একদম সময় নষ্ট না করে তারা স্টোরেজ রুমের দিকে চলে যায়। ঢোকার আগে তারা সেখানে থাকা কিছু জিনিস তাদের হাতে নেয়, যাতে সামনে কোনো বিপদ হলে নিজেদেরকে বাঁচাতে পারে। তারপর তারা দরজা দিয়ে সেই রুমে প্রবেশ করে। আমরা দেখি লকি একেবারে সুস্থ অবস্থায় ছিল আর হাততালি দিয়ে বলে, দারুণ খেলেছ তোমরা। জেমি তো লকিকে সুস্থ অবস্থায় দেখে তাকে জড়িয়ে ধরে, কিন্তু লরি একেবারে স্তব্ধ হয়ে যায়। লকি শান্তভাবে বলে, আমি শুধু তোমাদের একটা টেস্ট নিচ্ছিলাম, তোমরা দুইজন একসঙ্গে একটা দল হিসাবে কাজ করতে পারো কি না। সে গর্বের সঙ্গে বলে, ধাঁধা, সমসীমা, কোড সবকিছু ছিল আমার প্ল্যান, তোমরা এক্সামে পাস করেছ। কিন্তু লরির মাথা তো সম্পূর্ণ আগুন হয়ে যায়। সে কোনো কথা না বলে হঠাৎ লকিকে জুড়ে চড় মেরে বসে। জেমি হতভম্ব হয়ে যায়। সে চিৎকার করে বলে, তুমি ওকে চড় মারলে কেন? লরি রাগ করে কাঁপতে কাঁপতে বলে, আমি ভেবেছিলাম মরিয়াটি তোমাকে ধরে নিয়ে গেছে। তুমি কি সত্যি মনে করো এটা খুবই মজার একটা খেলা ছিল? জেমি আবারও জিজ্ঞাসা করে, মরিয়াটি, সে আবার কে? লরি কোনো উত্তর না দিয়ে শুধু বলে, পরের বার এমন কিছু করার আগে একটু ভেবে নিও। সবাই তোমার এসব খেলা উপভোগ করে না। তারপর সে রাগ করে বেরিয়ে যায়। জেমি তার পিছনে পিছনে যায়। সে বুঝতেই পারছে না লরি কেন এতটা উত্তেজিত। সে বারবার জানতে চায়, এই মরিয়াটি কে? লরি কিছুই বলে না। সে জেমিকে খোঁচা দিয়ে বলে, ইচ্ছা হলে ফিরে যাও, গিয়ে আবার লকিকে জড়িয়ে ধরো। জেমি মজা করে বলে,
তোমার কি এসব দেখে জেলাস ফিল হচ্ছে? লরি তো আরও বিরক্ত হয়ে যায়। সে বলে আজকের দিন অনেক বেশি হার্ড ছিল, আমার আর তর্ক করার শক্তি নেই। সে জেমিকে থ্যাংক ইউ বলে আজকের মতো এখানেই শেষ করা উচিত। ঠিক তখনই লরি আগের সেই মোবাইলের সাউন্ডের রিংটোন শুনতে পায়, মানে ডায়াল কলের একটা শব্দ, যেটা আগে হসপিটালে শুনেছিল। সে জেমিকে বলে, কিন্তু জেমি বলে সে কোনো কিছুই শুনতে পারছে না। তারপর যখন লরি সেখান থেকে চলে যাবে তখন সে অফিসারকে দেখে। এরপর সিন চেঞ্জ হয়। লরি লোকির সামনাসামনি দাঁড়িয়ে তাকে প্রশ্ন করে, তুমি কি সত্যি এতটা অনুভূতিহীন? মানুষের অনুভূতি নিয়ে খেলতে তোমার এত ভালো লাগে? লোকি শান্ত গলায় উত্তর দেয়, আমি বুঝতে পারছি আমি যেটা করেছি সেটার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ, আর এর জন্য আমি দুঃখিত। কিন্তু এরকম রোবটিক ওয়েতে ক্ষমা চাওয়া লরির আরও রাগটা বাড়িয়ে দেয়। সে বলে, তুমি সবসময় একই কাজ করো, ভুল করলে শুধু সরি বলে দায় শেষ করে দাও, অথচ এখনও বুঝতে পারছো না আসল সমস্যাটা কোথায়। লোকি নিজের যুক্তি তুলে ধরে। সে বলে সে কাউকে আঘাত করেনি, যদি তার কাজের জন্য লরি কষ্ট পেয়ে থাকে তাই সে ক্ষমা চেয়েছে। এসব শুনে লরি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে বলে, তুমি কি নিজের কথা শুনতে পাচ্ছ? তুমি 2বার আমার জীবন বাঁচিয়েছ, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তাই বলে নিজের কিডন্যাপের নাটক করবে? আমরা তো অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। লোকি রিল্যাক্স থাকে আর বলে, সামনের দিনগুলোতে আরও বড় বিপদ আসতে পারে, তাই সবসময় রেডি থাকতে হবে। কিন্তু লরি বলে, এটা কোনো পরীক্ষার বিষয় ছিল না। আমি সত্যি তোমার জন্য অনেক বেশি চিন্তা করেছি। বারবার মনে হয়েছে যদি মরিয়াটি তোমাকে কষ্ট দিয়ে থাকে। শেষে লরি বলে যে, তুমি তোমার আশেপাশের মানুষদের খুব বেশি অবহেলা করো, তাদের অনুভূতির মূল্য তুমি বুঝো না। এসব শুনে প্রথমবারের মতো লোকি নীরব হয়ে যায়। তার কাছে কোনো উত্তর নেই। এরপর আমরা দেখি লরি তাদের কলেজে ছিল। তখন রুজেটা তার কাছে আসে। সে বুঝতে পারে বাইরে থেকে স্বাভাবিক দেখা দিলেও লরির ভিতরের অবস্থা খারাপ। রুজেটা লরিকে একটু সান্ত্বনা দেয়, যেটা শুনে লরির অনেক বেশি ভালো লাগে। তারপর লরি লোকির সঙ্গে দেখা করার জন্য যায়, আর আগের দিনের জন্য তার খারাপ লাগছিল। তাই সে শান্ত গলায় বলে, গতকাল তোমাকে চড় মারার জন্য আমি সরি। আমি যেটা করেছি সেটা একদমই ঠিক হয়নি। লোকি শান্তভাবে তার ক্ষমা অ্যাকসেপ্ট করে। তারপর সেখানে জেমি এসে হাজির হয়। সে আগের দিনের রহস্যগুলো নিয়ে কথা বলতে চায়, কিন্তু লরি জানায় আজ সে ঝগড়া করতে আসেনি, বরং তার কাছে একটি তথ্য আছে যা সবার জানা দরকার। সে নিচু গলায় বলতে শুরু করে, গতরাতে ওই বিল্ডিং থেকে বের হওয়ার সময় আমি একটা মোবাইল ফোনের কিপ্যাডের শব্দ শুনতে পাই। আশ্চর্যের বিষয় হলো সেই টোনটা ছিল মেরি হ্যাড এ লিটল ল্যাম্প সুরের মতো, যেটা কিনা আগে সে হসপিটালে শুনেছিল। তারপর বলে সেই বিল্ডিংয়ে নতুন অফিসার বাস্টিয়েন মন্ট্রিয়ালকেও দেখেছিল। লোকি সহজভাবে উত্তর দেয় যে হয়তোবা অফিসার টিম সেখানে সার্চ করার জন্য এসেছিল। কিন্তু লরি বলে না, সে একাই ছিল। যদি টিম নিয়ে আসতো তাহলে সে একা থাকতো না। সে আরও বলে অফিসারের মোবাইলে মেরি হ্যাড এ লিটল ল্যাম্প টোনটা বাজছিল। জেমি তো এর কোনো কিছুই বুঝতে পারছিল না। অফিসারের ব্যাপারে প্লাস মেরি হ্যাড এ লিটল ল্যাম্প টোনের রহস্যটা কি? আর এই মরিয়াটি বা কে ছিল? জেমি এতগুলো প্রশ্নের পর লোকি লরির দিকে তাকিয়ে থাকে। তারপর সে বলে এবার সময় এসেছে তাকে সত্যি বলার। লোকি বলে, তুমি তো কিউইডি ক্লাবের ঘটনাগুলোর লেখক, তাই পুরো গল্পটা তোমার মুখ থেকেই ওর শোনা উচিত। তারপর সে বলতে শুরু করে, সবকিছুর শুরু হয়েছিল যেই দিন আমি ক্লার্ক ইউনিভার্সিটির কিউইডি ক্লাবে যোগ দিয়েছিলাম। প্রথম যে মামলাটার সাক্ষী হয়েছিলাম সেটি ছিল আইজ্যাকের হত্যাকাণ্ডের। বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাবে এই খুনের ঘটনা ঘটে। তদন্তে খুনি হিসাবে জেনেসিসকে ধরা হয়। তারপর জিজ্ঞাসাবাদের সময় সে রহস্যজনকভাবে মারা যায়, তবে মৃত্যুর ঠিক আগে একটা শব্দ উচ্চারণ করতে পেরেছিল, মরিয়া, যেটা কিনা মরিয়াটি নামে একটা সংগঠনের নাম। তারপর আসে চার্লস মেলিটনের মামলা, যে কিনা ইউনিভার্সিটির স্টুডেন্টদের গোপন ও আপত্তিকর ছবি দিয়ে তাদের ব্ল্যাকমেইল করত। তখন সবাই শুধু এটাই জানতো এই ছবিগুলো সে নিজে সংগ্রহ করেনি। পর্দার আড়ালে ছিল আরেকজন রহস্যময় ব্যক্তি, যে তাকে দিয়ে এসব কিছু করিয়েছিল।
তারপর আবার সেই নাম আসে মরিয়াটি। চার্লস কেইসের পর আসে মাইলিন মিশেল ও মেডেনার নিখোঁজ হওয়ার ঘটনা, যাদেরকে কিডন্যাপ করা হয়েছিল, এবং এই মামলার মূল অপরাধী ছিল জন বাউটিস্টা, যে ভয়ঙ্করভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে তাদের শরীরকে গলিয়ে দিত। যখন সে লরিকে কিডন্যাপ করে, লরি প্রথমবারের মতো সেই রহস্যময় মেরি হেড এ লিটল ল্যাম্ব ফোন টোনটি শুনে। আশ্চর্যের বিষয় হলো, বাউটিস্টাকে গ্রেফতার করার পর হঠাৎ রহস্যজনকভাবে সে মারা যায়, আর মারা যাওয়ার আগে সে যে শব্দটা উচ্চারণ করে তা ছিল মরিয়াটি। এরপর আরেকটি মামলা, স্টেইন আলবার্টস নিখোঁজ হওয়ার ঘটনা। সেই কেসে মনিকা সেগুন্দো স্বীকার করেছিল সে তার প্রতিদ্বন্দ্বী স্টেইনকে অপহরণ করার জন্য এম নামে অপরিচিত এক রহস্যময় ব্যক্তির সাহায্য নিয়েছিল। এরপর আসে বেলাদোনা কেস। সেই ঘটনায় ক্যাথরিন জাস্টিন সেরেনা, এমনকি লোকীয় বিষের শিকার হয়। পরে জানা যায় অপরাধী ড্যানিয়েল চার্লস মিল্টনের কাছ থেকে ভিকটিমদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করেছিল। সেই ছবিগুলো দেখে ব্ল্যাকমেইল করে সে সবাইকে বেলাদোনা মেশানো চা খেতে বাধ্য করেছিল। লরি বলে এসব কিছুর পিছনেই সেই এম নামে অপরাধী সংযুক্ত ছিল। জেমি একসঙ্গে এত কিছু শুনে হতবাক হয়ে যায়। তখন লরি স্মাইল করে বলে, আমি জানি একসঙ্গে এত তথ্য হজম করা কঠিন, কিন্তু তোমার তো ফটোগ্রাফিক মেমোরি আছে, তুমি নিশ্চয়ই সব মনে রাখতে পারবে। জেমি এবার আসল প্রশ্নটা করে, কিন্তু এই মরিয়াটি এসব কেন করছে? লকি বলে সে মরিয়াটির আসল উদ্দেশ্য এখনও জানতে পারেনি, তবে সে নিশ্চিত মরিয়াটি মানুষের জীবন নিয়ে খেলতে ভালোবাসে। লকি জেমিকে সতর্ক করে বলে, এই কারণেই কিউইডি ক্লাবে থাকা বিপজ্জনক। আমরা জানি না পরের টার্গেট কে হবে, তাই চাইলে ক্লাব ছেড়ে চলে যেতে পারো। জেমি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এখন তো আমি আরও বেশি আগ্রহী, কারণ আমাদের সামনে একজন আসল ভিলেন আছে। তাকে হারানোই এখন আমার সবচেয়ে বড় মিশন। এরপর আলোচনার বিষয় চলে যায় অফিসার মন্টিয়ালের দিকে। লরি বলে এই পুলিশ অফিসার মরিয়াটির সঙ্গে যুক্ত থাকতে পারে। লোকেও সঙ্গে সঙ্গে বলে, আমিও অনেকদিন ধরে একই বিষয় ভাবছি। সে সবাইকে মনে করিয়ে দেয় বেলাদোনা কেসের সময় অফিসার মন্ট্রিয়াল তাদের হাতে ভিকটিমদের রিপোর্ট পৌঁছে দিয়েছিলেন। আর রিপোর্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ড্যানিয়েল সরাসরি কিউইডি ক্লাবে হাজির হয়েছিল, যেন আগে থেকেই জানতো তারা কোথায় আছে। শুধু তাই নয়, পরে লকি হসপিটালে ভর্তি হওয়ার পর অফিসার মন্ট্রিয়াল নিজেই অটোপসি রিপোর্ট নিয়ে সেখানে গিয়েছিলেন। লকির সন্দেহ আরও গভীর হয়। তার ধারণা হয়তো মরিয়াটি এমন একজনকে নিজের লোক হিসাবে বেছে নিয়েছে যাকে কেউ কখনো সন্দেহ করতে পারবে না, একজন ক্যাম্পাস পুলিশ অফিসার। তখনই লরির মনে আরেকটা প্রশ্ন আসে। সে লকিকে জিজ্ঞাসা করে, যদি এতদিন ধরে তোমার এই সন্দেহ ছিল, তাহলে আমাকে আগে কিছু বলনি কেন? লকি শান্তভাবে উত্তর দেয়, কারণ তখন এগুলো শুধু সন্দেহ ছিল, প্রমাণ না। আর যদি তোমাকে আগে বলতাম, তাহলে হয়তোবা অফিসার মন্ট্রিয়ালের সামনে তুমি অজান্তেই অস্বাভাবিক আচরণ করতে। এতে সে সতর্ক হয়ে যেত। এসব শুনে লরি একটু রেগে যায়। সে বলে, তাহলে তোমার ধারণা আমি এতটাই বোকা যে তার সামনে গিয়ে সব প্রকাশ করে ফেলতাম? লকি স্মাইল করে আর বলে, সাবধানে থাকা পরে আফসোস করার চেয়ে সবসময় ভালো। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। সবাই চুপ হয়ে যায়। দরজা খুলতেই দেখা যায় বাইরে দাঁড়িয়ে ছিল অফিসার মন্ট্রিয়াল। তাকে দেখে তিনজনই অনেকটা অবাক হয়ে যায়, কারণ যাকে তারা এতক্ষণ মরিয়াটির লোক বলে সন্দেহ করছিল, সেই লোকই এবার তাদের সামনে এসে দাঁড়িয়েছে। আর এর সাথেই এপিসোড 12 এখানে শেষ হয়ে যায়।